অনার্স এবং মাস্টার্স কলেজের ছাত্রীদের উদ্দেশ্যে এই অনলাইন ক্লাস নিতে যাচ্ছি। আমাদের আজকের শিরোনাম হচ্ছে যে কোর্সটি আমরা পড়াবো সেটা হচ্ছে অনার্স থার্ড ইয়ারের এন্টারপ্রিনারশিপ এর প্রথম অধ্যায় আমাদের প্রথম অধ্যায় আমাদের ইন্ট্রোডাকশন টু এন্টারপ্রিনারশিপ, শিল্প উদ্যোক্তার ইন্ট্রোডাকশন টু এন্টারপ্রিনারশিপ। এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উদ্যোগ ও উদ্যোক্তা, শিল্পোদ্যোক্তার ধারণা ও সংজ্ঞা, শিল্পোদ্যোগ শিক্ষা বা পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, শিল্পোদ্যোগের বৈশিষ্ট্য, শিল্পোদ্যোগ প্রক্রিয়া এবং একজন আদর্শ উদ্যোক্তার গুণাবলী। আমরা এগুলো নিয়েই আজকে কথা বলবো। আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমাদের স্লাইডগুলো একটু দেখাচ্ছি, তাতে আমাদের আমরা আলোচ্য বিষয়গুলো আমরা আরেকটু দেখে নেই। উদ্যোগ ও উদ্যোক্তা, শিল্প উদ্যোক্তার ধারণা ও সংজ্ঞা, শিল্প উদ্যোগ শিক্ষা বা পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, শিল্প উদ্যোগের বৈশিষ্ট্য, শিল্প উদ্যোগ প্রক্রিয়া এবং একজন আদর্শ উদ্যোক্তার গুণাবলী। এখানকার আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার ভূমিকা বা গুরুত্ব, উদ্যোক্তার নৈতিকতা এবং সামাজিক দায়িত্ব এবং শিল্পোদ্যোগের তত্ত্বসমূহ এবং ব্যবসায় উদ্যোগ পেশনার প্রস্তাবিত মনে। আমরা প্রথমেই যে শিল্পোদ্যোগ কোর্সটা আলোচনা করব, তাহলে আমাদের উদ্যোগ সম্পর্কে একটু জানতে হবে। তো আমি সাধারণ ভাষায় বলতে চাই, যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকে উদ্যোক্তা বলা হয় এবং তিনি যে কাজটা করেন সেটি হচ্ছে উদ্যোগ। অর্থাৎ এখানে আমাদের শিল্পোদ্যোগ বোঝার আগে আমরা উদ্যোগ এবং উদ্যোক্তা বুঝে নিই। তো উদ্যোগ হচ্ছে যে কোনো কাজ করার যে ইচ্ছা, ঐকান্তিক চেষ্টা বা স্পৃহা যার ভিতরে জাগে তাকে বলা হয় উদ্যোক্তা। আর যিনি সেই কাজটি করেন, যে প্রক্রিয়া করেন তাকে আমরা বা প্রচেষ্টা, তাকে বলি আমরা উদ্যোগ। আমরা বইয়ের ভাষায় যাই, উদ্যোগ বলতে কোনো কিছু করার প্রচেষ্টাকে বোঝায়। সমাজে অনেকেই আছেন যারা নতুন কিছু করার চেষ্টা করেন বা পুরোনোকে উপস্থাপন করতে চান নতুন করে। অধিকাংশ মানুষের মাঝে এসব অসংখ্য ধারণা থাকলেও সেগুলো বাস্তবায়নের ঝুঁকি খুবই কম সংখ্যক মানুষ, তাদের এই ঝুঁকিবহুল প্রচেষ্টাকে বলা হয় উদ্যোগ। তাহলে আমরা বুঝলাম যে উদ্যোগটা কি, অর্থাৎ যে কোনো চিন্তা ভাবনার মধ্য দিয়ে যে কাজকে বাস্তবায়ন করার জন্য আমরা ঝুঁকি নেই এবং এই যে ঝুঁকিবহুল কাজ, সেই প্রচেষ্টা তাকে বলা হয় উদ্যোগ। আর যিনি এই মহান কাজটি করে থাকেন তাকে বলা হয় উদ্যোক্তা। অর্থাৎ একজন উদ্যোক্তা একটি ধারণাকে বাস্তবায়িত করে থাকেন এবং এর জন্য প্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করে থাকেন। মানুষের কোনো চিন্তাই মহান বা বিশেষ কোনো অর্থ বহন করে না যদি তা বাস্তবায়িত না হয়। এই মহান চিন্তার ধারক এবং বাস্তবায়নকারী ব্যক্তিকেই বলা হয় উদ্যোক্তা। তাহলে আমরা উদ্যোগ এবং উদ্যোক্তা সম্পর্কে জানলাম। এখন আমরা একটু সামারিতে আসি যে শিল্পোদ্যোক্তা আসলে কে। শিল্পোদ্যোক্তা হলেন যিনি সৃজনশীল কিছু উদ্ভাবন করেন। অর্থাৎ যে কোনো কাজই যে কোনো লোকই করতে পারে, সেটি আসলে একজন শিল্পোদ্যোক্তার কোনো বৈশিষ্ট্য নয়। তিনি বিশেষ কোনো কাজ করবেন যেটির মাধ্যমে আমাদের গোটা সমাজকে চেঞ্জ করে দেওয়া যাবে, সেটাই হচ্ছে শিল্পোদ্যোক্তা। তাই বলা হয় যে শিল্পোদ্যোক্তা হলেন
যিনি সৃজনশীল কিছু উদ্ভাবন করেন, উপকরণ সংগ্রহ এবং তার সমন্বয় করেন, ব্যবসা পরিচালনায় ঝুঁকি ও দায়ভার গ্রহণ করেন, মেধাপূর্ণ কাজের জন্য পুরস্কার পেয়ে থাকেন এবং অনিশ্চিত অবস্থা মোকাবেলার চ্যালেঞ্জ গ্রহণ করে থাকেন। এখন প্রশ্ন হলো যে এই শিল্পোদ্যোগ শিক্ষা বা এই শিল্পোদ্যোগ পাঠ এর দরকার কি? এটি আমাদের পড়ে লাভ কি? আমরা স্বাভাবিকভাবেই যে কোনো কাজ বিনা লাভে আমরা করতে চাই না। অর্থাৎ আমাদের যে কোনো কাজ করার ক্ষেত্রে কিছু লাভ থাকতে হবে। লাভ ছাড়া আমরা কেউই চলবো না। তাহলে আমরা একটু দেখে নেই শিল্পোদ্যোগ শিক্ষা বা এই শিল্পোদ্যোগ পাঠের প্রয়োজনীয়তা কি বা গুরুত্ব কি। এটি পড়লে আমাদের আসলে কি হবে? যে কোনো কাজ আমরা করতে গেলে সেটার সুবিধা অসুবিধা থাকবে। তো আমরা দেখি শিল্পোদ্যোগ শিক্ষা বা পাঠের গুরুত্ব কি। শিল্পোদ্যোগ সম্পর্কিত জ্ঞান অর্জন, অর্থাৎ আমি যদি একজন উদ্যোক্তা হতে চাই বা আমি যদি একজন শিল্পোদ্যোক্তা হতে চাই, তাহলে এই শিল্পোদ্যোগ সম্পর্কিত জ্ঞান আমার থাকতে হবে। যদি না থাকে তাহলে আমি কখনোই এই শিল্পে সফলতা অর্জন করতে পারবো না। এরপরে বলা হচ্ছে SWOT অ্যানালাইসিস, SWOT। এটি নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। তারপরেও আমি SWOT সম্পর্কে একটু বলে যাই। S দিয়ে হয় স্ট্রেংথ, W তে উইকনেস, O তে অপরচুনিটিস এবং T তে থ্রেট। নেক্সট বলা হচ্ছে পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন, অর্থাৎ আমি একজন শিল্পোদ্যোক্তা হব বা আমি উদ্যোগ নিয়ে কাজটি গ্রহণ করব, তাহলে আমি পরিবেশ সম্পর্কে যদি না জানি, পরিবেশ সম্পর্কে যদি আমাদের কোনো জ্ঞান না থাকে, তাহলে হবে না। সুতরাং পরিবেশ সম্পর্কে আমার জ্ঞান অর্জন করতে হবে। যেরকম আমি যদি মনে করি বাংলাদেশের কনটেক্সটে এক ধরনের শিল্প প্রতিষ্ঠান গ্রহণ করা যায়, আবার সৌদি আরব যেখানে প্রচন্ড গরম, ধুধু, মরুভূমি, বালুময় দেশ, সেখানে আর এক ধরনের শিল্প প্রতিষ্ঠান চিন্তা করতে হবে। আমাদের একই দেশে আমরা পাহাড়ি এলাকায় এক ধরনের ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি, আবার মনে করেন আমাদের দক্ষিণ সাগর উপকূল এলাকায় যেরকম আমরা ঘেরের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি। তো একই দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের উপকরণের কারণে আমরা এই বিভিন্ন স্টাইলের ইন্ডাস্ট্রি গুলো গড়ে তুলতে পারি। এর ফলে কি হবে? আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। নেক্সট বলা হচ্ছে উৎপাদন এবং বাজারজাতকরণ সম্পর্কে জ্ঞান। আমি শুধু প্রোডাকশন করব, কিন্তু সেই প্রোডাক্ট তো আমাকে বাজারে বিক্রি করতে হবে। তাহলে সেই বাজার সম্পর্কে যদি আমার কোনো জ্ঞান না থাকলে, এর কাস্টমার কারা, এটা সরাসরি কারা কনজিউম করে, তাদেরকে কিভাবে আমি আমার উৎপাদিত পণ্য তাদের কাছে পৌঁছায় দেব, ভোক্তাদের কাছে বা খুচরা ব্যবসায়ীদের কাছে, সেটা আমাকে জানতে হবে। নেক্সট বলা হচ্ছে ভবিষ্যৎ সমস্যা মোকাবেলা করা, অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে ভবিষ্যতে যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসতেই পারে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার মতন ক্যাপাবিলিটি আমার থাকতে হবে। সেটি আমরা এই শিল্পোদ্যোগ পাঠের মাধ্যমে অর্জন করতে পারি। প্রতিষ্ঠান পরিচালনার সহায়তা, একা কোনো কাজ করা যাবে না, আমরা সবাইকে নিয়ে এই কাজ করবো। যেমন ম্যানেজমেন্টের একটা সংজ্ঞায় বলা হয়েছে, আমাদের বিখ্যাত ম্যানেজমেন্টের একজন রাইটার কুঞ্জন ডোনেল বলেছেন, গেট দ্য থিং ডান বাই আদার, দ্যাট ইজ কল্ড ম্যানেজমেন্ট। সুতরাং আমি নিজে সারাদিন যদি কাজ করি, দেন আই এম এ গুড ওয়ার্কার। আর আমি যদি অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে পারি, তাহলে আমি গুড ম্যানেজার। সুতরাং এই প্রতিষ্ঠান পরিচালনার সার্বিক সহায়তা আমি আমার কর্মীদের মাধ্যমে অর্জন করতে পারবো। সুতরাং কর্মীরা কিভাবে পরিচালিত হবে বা তাদেরকে কিভাবে পরিচালনা করব, সে ধরনের যোগ্যতা আমার থাকতে হবে, এবং এটি আমরা শিল্পোদ্যোগ পাঠের মাধ্যমে জানতে পারি। তারপরে বলা হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা মোকাবেলা করা। যে কোনো ধরনের ঝুঁকি এবং অনিশ্চয়তা থাকবে, তার জন্য আমাকে মোকাবেলা করতে হবে। যেরকম এই কোভিড-19 নতুন করে আসলো, এর জন্য গোটা বিশ্ব কখনোই প্রস্তুত ছিল না। তাহলে আমাদের গোটা বিশ্ব উইদিন দ্য শর্ট পিরিয়ড অফ টাইম মোটামুটি একটা প্রস্তুতি গ্রহণ করেছে, এবং এই অনিশ্চয়তা মোকাবেলা করার মতন ক্যাপাবিলিটি থাকতে হবে। যেরকম আমরা এখন এই যে অনলাইন ভিডিও ক্লাস নিচ্ছি, এটি আমরা কখনো অভ্যস্ত ছিলাম না, আমাদের দেশও কখনো ছিল না। কিন্তু এই কোভিডের কারণে গোটা বিশ্ব যেহেতু ওলট পালট হয়ে গেছে আমরা বলতে পারি, যার কারণে এই স্টুডেন্টের সুবিধার জন্য, তাদেরকে ক্লাসমুখী করার জন্য বা তাদের অলস সময় থেকে দূরে রাখার জন্য আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই প্রচেষ্টা, যার কারণে আমাদের যে কোনো ধরনের ঝুঁকি এবং অনিশ্চয়তা মোকাবেলা করার মতন যোগ্যতা থাকতে হবে। দেন বলা হচ্ছে নতুন বাজার সৃষ্টি করতে হবে।
আমার যদি আগের যে বাজার থাকবে, এখন নতুন নতুন প্রোডাক্ট তৈরি হবে, নতুন নতুন কোম্পানি তৈরি হবে, তো তার জন্য তো আমি বাজার খুঁজে বের করতে হবে। যেরকম আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, হয়তো আমেরিকা যখন আমাদের জিএসপি সুবিধা বন্ধ করে দিচ্ছে বা এর উপরে অনেক শর্ত আরোপ করছে, তখন আমাদেরকে নতুন বাজার খুঁজে বের করতে হবে। শুধু আমেরিকার মতন দেশের প্রতি আমাদের নির্ভর করে বসে থাকলে চলবে না। এর বলছে উত্তম ক্ষেত্র চিহ্নিত করা। এখন এরকম অল্টারনেটিভ অনেক জায়গা থাকবে, তার মধ্য থেকে আমার যেটা বেস্ট সেটা আমি গ্রহণ করব। তাহলে একটা শিল্পোদ্যোক্তা এই শিল্পোদ্যোগ শিক্ষা বা পাঠের মাধ্যমে সে এই সমস্যাগুলো সমাধান করতে পারবে বা এইগুলো সে মোকাবেলা করতে পারবে। এখন শিল্পোদ্যোক্তার ধারণা ও সংজ্ঞা আমরা একটু দেখি। শিল্পোদ্যোগ এবং শিল্পোদ্যোক্তা এই শব্দ দুটি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটিকে বাদ দিয়ে অপরটি ব্যাখ্যা করা খুবই কঠিন। কারণ আমি যদি এখন বলি শিল্পোদ্যোক্তাকে যিনি উদ্যোগ গ্রহণ করেন বা যিনি শিল্প প্রতিষ্ঠান গঠন করার জন্য উদ্যোগ গ্রহণ করেন, তাকে বলা হয় শিল্পোদ্যোক্তা। আবার তিনি যে কাজটি করেন তাকে বলা হচ্ছে শিল্পোদ্যোগ। সুতরাং একটিকে বাদ দিয়ে আরেকটি ব্যাখ্যা করা কঠিন ব্যাপার। সাধারণভাবে বলা যায় শিল্পোদ্যোক্তা হলেন একজন ব্যক্তি এবং শিল্পোদ্যোগ হলো উদ্যোক্তার এ সংক্রান্ত কাজের প্রাতিষ্ঠানিক রূপ। ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে বলা যায় ব্যবসা ক্ষেত্রে উদ্যোগ গ্রহণকে বলা হয় শিল্পোদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা। ডি স্টিফেন এবং জে এফ বার্গেসের মতে শিল্পোদ্যোক্তা এমন একজন ব্যক্তি যিনি ক্ষুদ্র ব্যবসা সংগঠন পরিচালনা এবং যাবতীয় ঝুঁকি বহন করে থাকেন। এখন আমরা দেখি শিল্পোদ্যোক্তার বৈশিষ্ট্য কি। শিল্পোদ্যোগের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য কি? নতুন ধারণা বা উদ্ভাবন বা আমরা সৃজনশীলতার কথা বলা হচ্ছে, অর্থাৎ নতুনত্ব, নতুন নতুন সৃষ্টি করা, এটা হচ্ছে শিল্পোদ্যোগের প্রধান বৈশিষ্ট্য। তারপরে বলা হচ্ছে পরিকল্পনা প্রণয়নকারী, প্ল্যানিং। আমরা জানি প্ল্যানিং ছাড়া কোনো কাজ হয় না, অর্থাৎ আমি যে কোনো কাজের সফলতা অর্জন করতে গেলে আমার প্ল্যানিং লাগবে, তা বলা হচ্ছে পরিকল্পনা প্রণয়নকারী। দেন মুনাফা, অর্থাৎ গোটা বিশ্ব যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে তার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে মুনাফা অর্জন করা। আবার যদি আমরা সরকারের অ্যাসপেক্ট থেকে আলোচনা করি তাহলে বলা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অবকাঠামোগত উন্নয়ন। অর্থাৎ সরকার যখন কোনো কাজ করে তখন সেটা সোশিও ডেভেলপমেন্ট বা সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা সমাজের জন্য কাজ করে, দেন মুনাফা। কিন্তু যখন কোনো প্রাইভেট প্রতিষ্ঠান কাজ করতে যাবে তখন তার প্রধান কাজ হচ্ছে মুনাফা অর্জন করা। দেন বলা হচ্ছে সাফল্য অর্জনের তীব্র আকাঙ্ক্ষা, অর্থাৎ আমি যে কাজ করব সেই কাজে প্রত্যেকটা মানুষ যে যে কাজ করতে চায় সে কাজে সফলতা অর্জন করার জন্য অধিক আগ্রহে আকাঙ্ক্ষা, অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। তারপর বলছে ঝুঁকির আধিক্য, ঝুঁকি এবং অনিশ্চয়তা মোকাবেলা, এর আগেও আমরা আলোচনা করে আসছি। দেন বলা হচ্ছে গতানুগতিক নয়, অর্থাৎ কোনো কাজ গতানুগতিক ধারার উপরে চললে হবে না, সবসময় আমাকে নতুনত্ব সৃষ্টি করতে হবে। যেরকম অ্যাডভার্টাইজমেন্টে আমাদের একটা কথা প্রচলিত রয়েছে যে সবসময় এক ধাপ এগিয়ে চলা, অর্থাৎ আর একটা কোম্পানি যখন আমার জায়গাতে আসবে আমি তখন আর এক ধাপ এগিয়ে যাব, সে যখন আমার জায়গায় আসবে তখন আমি আর এক ধাপ এগিয়ে যাব। যার কারণেই বলা হয়েছে সবসময় এক ধাপ এগিয়ে চলা নীতিতে আমার চলতে হবে। দেন বলা হচ্ছে চারিত্রিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস, অর্থাৎ নিজের পরে যদি নিজের বিশ্বাস না থাকে তাহলে কখনোই কোনো উদ্যোক্তা বা কোনো শিল্পোদ্যোক্তা সে তার জীবনে সফলতা অর্জন করতে পারে না। দূরদর্শিতা, এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দূরদর্শিতা জিনিসটা ভেরি মাচ ইম্পর্টেন্ট যে কোনো একজন উদ্যোক্তার ক্ষেত্রে বা যে কোনো একজন সাধারণ মানুষের ক্ষেত্রে। দূরদর্শিতা অর্থাৎ এখান থেকে 20 বছর পরে কি হবে, এখান থেকে 10 বছর পরে কি হবে, নোবডি নোস, কেউ জানে না। কিন্তু তাকে সে ধরনের ক্যাপাবিলিটি থাকতে হবে, সে ধরনের ফোরকাস্টিং থাকতে হবে, সে ধরনের দূরদর্শিতা থাকতে হবে। অর্থাৎ এরকমটি হতে পারে, এরকমটি হওয়ার ফলে আমাকে প্রিপারেশন নিতে হবে যে যদি এরকম ধরনের কোনো সিচুয়েশন আমাদেরকে পড়তে হয় তাহলে আমি কিভাবে সেটা ওভারকাম করব। দেন বলা হচ্ছে ত্যাগের ক্ষমতা, অর্থাৎ সেই ছোটবেলা থেকে আমরা ভাব সম্প্রসারণ পড়ে আসছি, ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ। সেই ত্যাগের ক্ষমতা যদি আমার না থাকে তাহলে হবে না। দেন বলা হচ্ছে বহুমুখী আগ্রহ, মাল্টি ডাইমেনশনাল, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিং জগতের ফিনান্সের যে বলা হচ্ছে ডাইভার্সিফিকেশন, অর্থাৎ বৈচিত্র্যায়ন, ঝুঁকি,
যেরকম একটা কথা প্রচলিত হয়েছে যে ডোন্ট কিপ অল দ্য এগস ইন এ বাস্কেট, সব ডিম এক ঝুড়িতে রেখো না, পোর্টফোলিও বিনিয়োগ। সুতরাং একজন শিল্পোদ্যোক্তার বহুমুখী প্রতিভার অধিকারী হতে হবে, বহুমুখী আগ্রহ তার থাকবে। সে হয়তো একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক, তাহলে সে কি আর কোনো ঔষধ কোম্পানি বানাতে পারবে না? তেমনটি নয়। বা সে আরো কোনো পাটের একটা মিল গঠন করতে পারবে না? তাও নয়। সে কোনো চিনি শিল্প তৈরি করতে পারবে না? তাও নয়। সুতরাং তাকে মাল্টি ডাইমেনশনাল ইনভেস্টমেন্ট পলিসিতে থাকতে হবে, বহুমুখী আগ্রহের মধ্য দিয়ে। তারপর হচ্ছে নিরাপদ ও লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ। আমি সকল ক্ষেত্রেই সবসময় স্টুডেন্টদেরকে বলি যে আমি কোথায় বিনিয়োগ করব? যেখানে আমার লাভ আছে। আমি একথাও বলি যে আমি বাংলাদেশের হয়তো প্রথম সারির 5টা ইউনিভার্সিটিতে চান্স পেলাম। সে হয়তো ঢাকা ইউনিভার্সিটি, কুষ্টিয়া ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা। আমি স্টুডেন্টকে সরাসরি ক্লাসে জিজ্ঞাসা করি যে তুমি কোথায় ভর্তি হবে? স্টুডেন্ট বলে স্যার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হব। বললাম না, দ্যাট ইজ নট দ্য রাইট অ্যান্সার। এখন কোথায় ভর্তি হব? যেখানে ভর্তি হলে আমার লাভ হবে সেখানে আমি ভর্তি হব। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলেই যে সবাই লাভ হবে, নট দ্যাট। তাকে ঠিক করতে হবে যে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হলে তার লাভ হবে, সে সেখানেই পড়বে। যার কারণে আমরা এখানে উদাহরণটা নিয়ে আসলাম নিরাপদ ও লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ, পুনঃবিনিয়োগ। অর্থাৎ আমি আমার বিনিয়োগকৃত টাকা কোথায় বিনিয়োগ করব সেটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। যেরকম একজন রিটায়ারমেন্ট অফিসার যখন 50 লক্ষ টাকা পায়, সেই 50 লক্ষ টাকা সে কোথায় বিনিয়োগ করবে? সবাই কি একই ক্ষেত্রে বিনিয়োগ করবে? না। কেউ এই টাকা দিয়ে জমি কিনবে, কেউ বাড়ি করবে, কেউ গাড়ি কিনবে, কেউ ঘেরে বিনিয়োগ করবে, কেউ শেয়ার মার্কেটে বিনিয়োগ করবে, কেউ বা পোস্ট অফিস থেকে প্রতি মাসে সুদ এনে এনে খাবে। কেউ বা যদি মনে করে যে না আমি সুদ খাবো না, তাহলে সে হয়তো বা ইসলামী ব্যাংকে টাকাটা রেখে দেবে। এভাবে আমাকে লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে বা পুনঃ বিনিয়োগ করতে হবে। দেন বলা হচ্ছে প্রতিষ্ঠানের সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ। অর্থাৎ ম্যানেজারের কাজ হচ্ছে আহ, আহ, নিজে কাজ করা নয়, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। অর্থাৎ সেই কাজটি করাতে গেলে আমাকে প্রতিষ্ঠানের সামগ্রিক বিষয়ে নজর রাখতে হবে, প্রযুক্তি সংগ্রহ তার প্রয়োগ। এখন দেখা যাচ্ছে কি যে আমাদের গোটা বিশ্ব, এখন আমরা বাংলাদেশ সরকারও আহ, উম, এই ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আহ, সরকার পরিচালনা করছে, তারই ধারাবাহিকতায় আমরা এখন প্রযুক্তি নির্ভর হয়ে গেছি অনেকটা বলা যায়। যেরকম আমি ছোটবেলার কথা যদি বলি, আমরা যখন ছোটবেলায় ব্যাংকের ট্রানজেকশনে যেতাম একটা চেক নিয়ে, তখন দেখতাম যে এই চেকটা কতগুলো জায়গায় এন্ট্রি হতো, কতটা টেবিল ঘুরে তারপর আমাকে টাকা দেওয়া হতো। এখন ব্যাংকে গেলে দেখা যায় ওয়ান টেবিল সার্ভিস, প্রত্যেকটা টেবিলে একটা কম্পিউটার নিয়ে বসে আছে, সেখানে গেলে সাথে সাথে আমাকে টাকা দিয়ে দিচ্ছে। অর্থাৎ এই প্রযুক্তি নির্ভর, অর্থাৎ প্রযুক্তি মানুষকে অনেক ফাস্ট করে দিয়েছে। এরপরে বলা হচ্ছে অনুপ্রেরণা। মানুষকে অনুপ্রেরণা যোগাতে হবে, তার ভিতরে অনুপ্রেরণা থাকতে হবে। দেন সততা ও সরলতা, অর্থাৎ মানে অনেস্টি মানুষের জীবনের আমি মনে করি সবচেয়ে বড় একটা গুণ। এই বৈশিষ্ট্য যদি মানুষের ভিতরে না থাকে, তাহলে সে জীবনে সফলতা অর্জন করতে পারবে না। সামাজিক সচেতনতা, তার কতগুলো সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, সেটা তাকে পালন করতে হবে। আক্রমণাত্মক স্পৃহা, আমরা এটাকে বলছি ডিফেন্সিভ অফেন্সিভ। অর্থাৎ সবসময় যে আমি সরলভাবে চলবো তা না, কখনো কখনো আমাকে গরমও হতে হবে। অর্থাৎ অফেন্সিভ এবং ডিফেন্সিভ এই প্রক্রিয়ায় আমাকে চলা লাগবে, তা নাহলে আমি ভালো উদ্যোক্তা হতে পারবো না। লাস্ট বলা হচ্ছে ট্যাক্টফুলনেস, অর্থাৎ কৌশলী। অর্থাৎ আমাকে বিভিন্ন বিষয়ে ট্যাক্টফুল হতে হবে। অর্থাৎ আমি সরাসরি কোনো হিসিং এ যাব না, একটা ট্যাক্টফুল অবস্থার মধ্য দিয়ে আমাকে বেরিয়ে আসতে হবে। আমরা নেক্সট টপিক বলছি আমরা শিল্পোদ্যোগ প্রক্রিয়া, অর্থাৎ এই শিল্পোদ্যোগ কিভাবে চলবে। এখানে আমরা 4টা পয়েন্টের কথা বলেছি: সম্ভাব্য সুযোগ চিহ্নিতকরণ ও মূল্যায়ন, ব্যবসা পরিকল্পনা প্রণয়ন, উপকরণ ও সম্পদের প্রয়োজনীয়তা নির্ধারণ, প্রতিষ্ঠান সৃষ্টি ও পরিচালনা। তাহলে এখন আমরা শিল্পোদ্যোগ প্রক্রিয়াতে সম্ভাব্য সুযোগ চিহ্নিতকরণ ও মূল্যায়ন, অর্থাৎ আমাদের এই কি ধরনের শিল্প প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব বা কি প্রোডাক্ট আমরা তৈরি করব। এখন গরমকালে যদি আমরা বাজারে গরমকালে যদি গরম কাপড়ের ব্যবস্থা করি তাহলে চলবে না, আবার শীতকালে যদি আইসক্রিমের ব্যবস্থা করি বাজারে তাহলে চলবে না। সুতরাং কাউকে দেখা যায় না শীতকালে আইসক্রিম নিয়ে ঘুরে ঘুরে রাস্তায় বিক্রি করতে, কিন্তু গরমকালে ঠিকই রাস্তায় ঘুরে আইসক্রিম বিক্রি করে। দ্যাট ইজ দ্য পলিসি।
তো সুতরাং সম্ভাব্য সুযোগ চিহ্নিত করতে হবে, অর্থাৎ আমার এখানে কতগুলো সুযোগ সুবিধা আছে। তো আমার যদি 10টা সুযোগ সুবিধা থাকে, সেই 10টা সুযোগই কি আমি কাজে লাগাতে পারবো, বা 10টা সুযোগ কাজে লাগানোর মতন ক্যাপাসিটি বা আর্থিক সামর্থ্য কি আমার আছে, তাহলে আমাকে মূল্যায়ন করতে হবে। তাহলে আমার কাছে যদি 5টা অপশন থাকে, বেস্ট অপশনটা আমি চয়েস করবো। 2 নম্বর হচ্ছে ব্যবসা পরিকল্পনা প্রণয়ন। এখন আমি মূল্যায়ন করলাম, চিহ্নিত করলাম, তবে ব্যবসার পরিকল্পনা আমাকে প্রণয়ন করতে হবে। কিভাবে আমি এই ব্যবসাটা রান করব। উপকরণ ও সম্পদের প্রয়োজনীয়তা নির্ধারণ, কি কি উপকরণ লাগবে, কি কি সম্পদ লাগবে, এবং তার প্রয়োজনীয়তা নির্ধারণ করতে হবে। যেরকম আমরা আমাদের অর্থনীতির ভাষায় যদি আমরা বলি যে ওয়ান্টস আর আনলিমিটেড বাট রিসোর্স ইজ লিমিটেড, সেই আমাদের এই আনলিমিটেড যে চাহিদা আছে সীমিত সম্পদ দিয়ে সেটি পূরণ করতে হবে। প্রতিষ্ঠান সৃষ্টি ও পরিচালনা, তারপরে আমি প্রতিষ্ঠান সৃষ্টি করব এবং পরিচালনা করব। এখন সম্ভাব্য সুযোগ চিহ্নিতকরণ ও মূল্যায়ন করতে যে আমাদেরকে বলা হচ্ছে ধারণা এবং বাস্তব অবস্থা অনুসন্ধান, অর্থাৎ ধারণা একরকম, বাস্তব অবস্থা ভিন্ন। তারপরে বলেছে ঝুঁকি এবং মুনাফার প্রকৃত অবস্থা নির্ধারণ, অর্থাৎ এখানে ঝুঁকি কতটুকু আছে, মুনাফা কতটুকু আছে। আমাদের ঝুঁকি এবং মুনাফার মূল বক্তব্যই যেরকম আমরা বলি যে নো রিস্ক নো গেন, হাই রিস্ক হাই গেন, দেন মিনিমাম রিস্ক মিনিমাম গেন। তাহলে আমাদের নো রিস্ক নো গেন, হাই রিস্ক হাই গেন, মিডিয়াম রিস্ক মিডিয়াম গেন, এই হলো আমাদের ঝুঁকি এবং মুনাফার মধ্যে যে সম্পর্ক, সেটাতে বলা হচ্ছে। কিন্তু আমি চাই বা আমরা চাই বা উদ্যোক্তা চাই যে মিনিমাম রিস্ক নিয়ে ম্যাক্সিমাম রিটার্ন করতে, অর্থাৎ আমি ঝুঁকি নেব সবচেয়ে কম, মুনাফা করব সবচেয়ে বেশি। সেই পলিসিতে আমাকে হাঁটতে হবে এবং সেই পলিসি আমাকে গ্রহণ করতে হবে। দেন বলা হচ্ছে চাহিদা ও যোগান পরিস্থিতি বিশ্লেষণ। চাহিদা এবং যোগান অর্থাৎ বাজারে সাপ্লাই এবং ডিমান্ড পরিস্থিতি থাকতে হবে, অর্থাৎ বাজারে ব্যাপক চাহিদা আছে কিন্তু আমি যোগান দিতে পারলাম না, আবার ব্যাপক যোগান দিলাম কিন্তু চাহিদা নেই, তাহলে তো হবে না। অর্থাৎ চাহিদা এবং যোগানের মধ্যে একটা ব্যালেন্সিং আনতে হবে। তো দেখতে হবে যে আমাদের বাজারে চাহিদা কেমন, দেন দ্যাট মিনস মানে আই হ্যাভ টু সার্ভে দ্য মার্কেট, আমাকে মার্কেট সার্ভে করতে হবে এবং এর কাস্টমার কারা, কোন শ্রেণীর লোক এর কাস্টমার, সেটাও আমাকে মাথায় রেখেই প্রোডাক্ট বাজারে আনতে হবে। সম্ভাব্য সুবিধা এবং সমস্যা বিশ্লেষণ, সুবিধা কি আছে, সমস্যা কি আছে। সব কাজেই সুবিধা অসুবিধা আছে, সুতরাং প্রত্যেকটা কাজে শুধু সুবিধা থাকবে কোনো সমস্যা থাকবে না, তা হতে পারে না। সুতরাং সুবিধা যদি বেশি হয়, সমস্যা যদি কম হয়, তাহলে আমি সেই জায়গায় যাব এবং শেষ যে সমস্যাগুলো আমার থাকবে সেই সমস্যাগুলো আমি খুব সহজে ওভারকাম করতে পারবো কিনা আমাকে দেখতে হবে। লাস্ট পয়েন্ট হচ্ছে উদ্যোক্তার নিজস্ব দক্ষতা মূল্যায়ন, অর্থাৎ আমি একজন গ্রন্থ কুঠিরের ক্ষুদ্র লেখক, তো এখানে আমাকে এর মালিক একদিন বলেছিল যে যতক্ষণ পর্যন্ত এই পাবলিকেশনের রাইটার নিজে প্রুফ দেখতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার লাভ হবে না। অর্থাৎ যখন সে নিজে ছেড়ে দেবে প্রুফ দেখা, আরো 10 জনকে দিয়ে প্রুফ দেখাবে, কিন্তু সে যখন নিজে সময় দিতে না পারবে তখন এর সফলতা অর্জন করা সম্ভব হবে না। যার কারণে আমরা বলেছি উদ্যোক্তার নিজস্ব দক্ষতা মূল্যায়ন করতে হবে যে আমার নিজের যোগ্যতা কি আছে, সেই অনুযায়ী আমাকে চলতে হবে। সেকেন্ডলি আমরা বলছি ব্যবসা পরিকল্পনা প্রণয়ন, এখানে যে মূল পরিকল্পনা কি, অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী তো আমি চলবো, তাহলে মূল পরিকল্পনা, দেন মূল পরিকল্পনা আমি বাস্তবায়ন করলাম, বলছে আর্থিক পরিকল্পনা, টাকা কোথা থেকে আসবে। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের লাইফ ব্লাড হচ্ছে টাকা, টাকা ছাড়া কিন্তু আসলেই কোনো ব্যবসা পরিচালনা করা সম্ভব হয় না। যার কারণে আমাদের সমাজেও প্রচলিত আছে মানি ইজ দ্য সেকেন্ড গড, অর্থাৎ টাকা হচ্ছে দ্বিতীয় খোদা। অর্থাৎ পরিকল্পনা আমি করলাম সারা বছর ধরে কিন্তু টাকার যোগান হচ্ছে না, তাহলে তো হবে না। সুতরাং টাকা কোথা থেকে আসবে, এখন আমাদের যদি সোর্সেস, লট অফ সোর্সেস থাকে, যেরকম আমরা জানি যে আমাদের সোর্সেস অফ ক্যাপিটাল হচ্ছে মাত্র 4টা। একটা হচ্ছে সাধারণ শেয়ার ইস্যু করা, অগ্রাধিকার শেয়ার ইস্যু করা, দেন ঋণ এবং সংরক্ষিত তহবিল। এই 4টা উৎসের কোথা থেকে আমি টাকা সংগ্রহ করব, আমরা বলি যেখান থেকে টাকা সংগ্রহ করলে আমার লাভ বেশি হবে। তাহলে লাভ বেশি মানে কি, অর্থাৎ যে উৎস থেকে টাকা সংগ্রহ করলে আমার কস্ট কম, রিটার্ন বেশি, সেই জায়গা থেকেই আমি টাকাটা
সংগ্রহ করব এবং সেই পরিকল্পনায় একজন আর্থিক ম্যানেজারকে গ্রহণ করতে হবে। অর্থাৎ কারবারের আর্থিক পরিকল্পনা প্রণয়ন করেন একজন আর্থিক ম্যানেজার। সেই আর্থিক ম্যানেজারের কাজ বেসিক্যালি তিনটা: হাউ টু রেজ ফান্ড, হোয়ার টু ইনভেস্টমেন্ট অ্যান্ড হাউ টু ডু উইথ সারপ্লাস। অর্থাৎ কোথা থেকে সে টাকা সংগ্রহ করবে, কোথায় বিনিয়োগ করবে, এবং তার হাতে যে সারপ্লাস টাকা থাকবে সেই টাকাটা সে কি করবে। যেরকম অতিরিক্ত সারপ্লাস যদি থাকে তাহলে দেখা যাবে আমাদের কি বলে ডিভিডেন্ডের সমস্যা হবে। আবার যদি আমি হাতে মোটেও টাকা না রাখি, লিকুইড ফান্ড না রাখি, তাহলে আবার লিকুইডিটি ক্রাইসিসে পড়ে যাব। সুতরাং প্রফিটেবিলিটি এবং লিকুইডিটির ভিতরে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করে আমাকে পরিকল্পনা, আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। এবং এই কাজটা মূলত একজন ফাইন্যান্স ম্যানেজারের। ফাইন্যান্স ম্যানেজার আমি নিজেও হতে পারি, স্টুডেন্ট একজন ফাইন্যান্স ম্যানেজার হতে পারে, আমাদের দেশের সরকারও একজন ফাইন্যান্স ম্যানেজার হতে পারে। যেমন ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্স ম্যানেজার একজন, আমাদের দেশের অর্থমন্ত্রী ফাইন্যান্স ম্যানেজার। আমি যদি আমার পরিবারের প্রধান হই তাহলে আমি আমার পরিবারের ফাইন্যান্স ম্যানেজার। যিনি একটা কলেজের প্রিন্সিপাল তিনি সেই কলেজের ফাইন্যান্স ম্যানেজার। সুতরাং ফাইন্যান্স ম্যানেজার স্থানকাল পাত্র ভেদে বিভিন্ন জোন হয়ে থাকেন। সুতরাং যিনি এই অর্থের পরিকল্পনা প্রণয়ন করেন, কোথা থেকে টাকা আসবে, কোথায় বিনিয়োগ করবে এবং অতিরিক্ত অর্থ দিয়ে কি করবেন, সেটাই হচ্ছে মূলত একজন ফাইন্যান্স ম্যানেজারের কাজ। দেন উৎপাদন ও বিপণন পরিকল্পনা আমরা আগেই সংক্ষিপ্ত আকারে বলেছি। অর্থাৎ আমি প্রোডাকশন করব এবং বিপণন করব, বাজারজাতকরণ করব, মার্কেটিং করব। এখন আমি প্রোডাক্ট তৈরি করলাম, কাদের জন্য প্রোডাক্টটা তৈরি করেছি, প্রোডাক্টের সাইজ কেমন হবে। যেরকম আমি যদি একটা উদাহরণ দিই, একটা সাবান আমরা হাতের মুষ্টির ভিতরে নিয়ে ঘষে সাবান দিয়ে কাপড় পরিষ্কার করি। এখন সাবানটা যদি একটা বইয়ের মতন 8-12 সাইজ হয়, তাহলে কি সেই সাবানটা মার্কেটে চলবে? নিশ্চয়ই চলবে না। কারণ কি, ওটা 2 হাত দিয়ে তো আর ঘষা সম্ভব না। সুতরাং প্রোডাক্ট তৈরি করতে গেলে অনেক কিছু খেয়াল রাখতে হবে। এর আলটিমেট ইউজার কারা, মানে কোন মার্কেটে এটা চলবে, ওভারসিজ মার্কেটে চলবে নাকি ডোমেস্টিক মার্কেটে চলবে, তার যারা কাস্টমার, যারা ইউজার বা যারা কনজিউমার, তারা কোন শ্রেণীর মানুষ, তারা কি সমাজের নিম্ন শ্রেণীর মানুষ নাকি উচ্চ শ্রেণীর মানুষ না মিড ক্লাস লোক, সে অনুযায়ী আমাকে পরিকল্পনা করতে হবে। ব্যবস্থাপকীয় ও সাংগঠনিক পরিকল্পনা, ব্যবস্থা ম্যানেজার লেভেলে যারা কাজ করে তাদেরকেও খেয়াল করতে হবে এটা কিভাবে চলবে। সম্পদের চাহিদা নির্ধারণ, নিজস্ব সম্পদ নির্ধারণ, প্রয়োজনীয় সম্পদ নির্ধারণ, প্রাপ্য এবং প্রয়োজনীয় সম্পদের পার্থক্য এবং পার্থক্য দূর করার পন্থা। ভেরি ক্লিয়ার। নিজস্ব সম্পদ কি আছে, প্রয়োজনীয় সম্পদ নেই। অর্থাৎ আমার যদি 10 টাকা থাকে সেটা আমার নিজস্ব সম্পদ, আমার প্রয়োজন কত, 30 টাকা, তাহলে আমার প্রয়োজনীয় সম্পদ 30 টাকা। তাহলে পার্থক্য কত, 20 টাকা। এই 20 টাকা কোথা থেকে আসবে, আমি কোথা থেকে টাকাটা নিয়ে আসবো? সে আমি একটা বাড়ি করতে চাই, আমার 50 লক্ষ টাকা দরকার। এই 50 লক্ষ টাকার 20 লক্ষ টাকা আমার আছে, তাহলে আর 30 লক্ষ টাকা আমাকে জোগাড় করতে হবে। তাহলে আমি কোথা থেকে জোগাড় করব? আমি কি আমার আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করব? আমি কি আমার প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেব? আমি কি আমার জমি বিক্রি করব? আমি কি ব্যাংক থেকে লোন নেব? নাকি আমি কোথা থেকে, নাকি আমি যাদের কাছ থেকে মেটেরিয়ালস কিনবো তারা আমাকে ধার দিবে? এটা আমাকে নির্ধারণ করতে হবে। দেন প্রতিষ্ঠান সৃষ্টি ও পরিচালনা। প্রতিষ্ঠান সৃষ্টি এবং পরিচালনা করতে যে বাস্তবায়ন করতে হবে, ব্যবস্থাপনা কৌশল নির্ধারণ করতে হবে, অর্থাৎ ব্যবস্থাপনা কোন স্টাইলে চলবে, কারা তার দায়িত্ব পালন করবে, নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এবং সমস্যা সমাধানের পন্থা নির্ধারণ করতে হবে। সমস্যা আইডেন্টিফাই করে সেটি সমাধান করা এটি একটি বড় কাজ, এবং এই কাজে যোগ্য লোক যদি নিয়োগ করা না যায় তাহলে কখনোই আমাদের এই প্রতিষ্ঠান কখনোই বাস্তবায়ন করা বা আমাদের এই প্রতিষ্ঠান ভালোভাবে চলা সম্ভব নয়। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে আমরা বলছি একজন আদর্শ উদ্যোক্তার গুণাবলী। অর্থাৎ উদ্যোক্তা সমাজে বহুত আছে, বহু মানুষ উদ্যোগ গ্রহণ করে, কিন্তু সেই উদ্যোগ কি কখনো বাস্তবে আলোর মুখ দেখে? সব উদ্যোগী দেখে না। সবাই কাজ করে, ফল লাভ করতে পারে না। সমাজে হয়তো এক বছরে 1000 ডাক্তার মেডিকেলে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে ভর্তি হয়, পাশ করার পরে সবাই কি দেশের স্বনামধন্য ডাক্তার হতে পারে? পারে না। বুয়েটে সবাই ভর্তি হয়, সেখান থেকে পাশ করে কি সবাই অনেক ভালো ইঞ্জিনিয়ার হয়? হয় না। বহু শিক্ষক আছে, কিন্তু আমাদের জাতিকে নেতৃত্ব দেওয়ার মতন কতজন আছে? বহু লোক পলিটিক্স করে, বহু মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় বড় রাজনৈতিক দলের সাথে জড়িত হয়,
তারা কি সবাই মন্ত্রী হয়? তারা কি প্রধানমন্ত্রী হয়? বা হইলেও কি সেইভাবে গতিশীল নেতৃত্বের মধ্য দিয়ে তারা কি দেশ পরিচালনায় অংশগ্রহণ করতে পারে? পারে না। সুতরাং আমাদের একজন উদ্যোক্তা, তাকে আদর্শ উদ্যোক্তা হতে গেলে তাকে কতগুলো গুণাবলীর অধিকারী হতে হবে। অর্থাৎ একজন আদর্শ উদ্যোক্তাই পারে সৃজনশীল কিছু উদ্ভাবন করতে, নতুন কিছু সৃষ্টি করতে, গোটা সমাজকে চেঞ্জ করে দিতে পারে। যেরকম আমরা যদি বাংলাদেশে বসে চিন্তা করি মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের কথা, যে একজন মাহাথির মোহাম্মদ গোটা মালয়েশিয়াকে চেঞ্জ করে দিয়েছে। আমরাও চাই এরকম একজন মাহাথির মোহাম্মদ যেটা আমাদের গোটা দেশকে চেঞ্জ করে দিতে পারে। তো আমরা এখন একজন আদর্শ উদ্যোক্তার গুণাবলী নিয়ে কথা বলি। তো একজন আদর্শ উদ্যোক্তার গুণাবলী প্রথমে বলা হয়েছে সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা। সেই বারবার আমরা কিন্তু বলছি নতুনত্ব নতুনত্ব নতুনত্ব। যেরকম এক সময় আমাদের এই যে ক্রিয়েটিভ লেখাপড়া, এর আগে আমাদের রচনামূলক লেখাপড়া ছিল। সেখান থেকে আমরা আস্তে আস্তে এখানে আসলাম। কেন আসলাম? আমাদের সময়ের চাহিদা এটা। সময়ের চাহিদার কারণেই আমাদের এই অবস্থায় আসতে হয়েছে। তো যার কারণেই একজন আদর্শ উদ্যোক্তা উনি শুধু বসে থাকবেন না, উনার অনেক কাজ। তাই প্রথম পয়েন্টে বলা হয়েছে সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা। অর্থাৎ উনি সবসময় নতুন কিছু আবিষ্কার করবেন, নতুন কিছু সৃষ্টি করবেন, প্রত্যেকটা জিনিস নিয়ে চিন্তা করবেন, গবেষণা করবেন যে এটা এভাবে না করে ওভাবে করলে ভালো হয়, ওভাবে না করলে ওভাবে করলে ভালো হয়। যেরকম আজকের যদি আপনি একটা চিঠি ড্রাফট করে ড্রয়ার মধ্যে রেখে দেন, যে কোনো একটা বিষয়ের উপর একটা চিঠি ড্রাফট করে রাখেন, আপনি সেটা রেখে 5 দিন পরে বের করেন, ওই চিঠির উপরে আবার কাজ করেন, তাহলে আপনি দেখবেন যে ওই চিঠির ভিতরে নতুনত্ব কিছু আসছে। তারপরে আবারও ড্রাফট করেন, আবার দেখবেন নতুনত্ব কিছু আসছে, আবার করেন, আবারও দেখবেন নতুনত্ব কিছু আসছে। একসময় দেখা যাবে ওই চিঠির ড্রাফটিংটা একটা সুন্দর এবং আদর্শ একটা ড্রাফটিং হয়েছে। সুতরাং আমরা যে প্রথম পয়েন্টেই বলছিলাম একজন আদর্শ উদ্যোক্তার গুণাবলী সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতা। তো স্টুডেন্ট আমাদের সারা দেশের হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট আমাদের লেখাপড়া করে, সবাই কি জীবনে সফলতা পায়? সফলতা পায় না। তাহলে যার ভিতরে ক্রিয়েটিভিটি আছে, যার ভিতরে ইনভেনশন পাওয়ার আছে, সে অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। বিভিন্ন সময়ে আমাদের অনেকেই নাক সিটকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি ভালো কিছু করে না? অবশ্যই করে। যাদের মেধা আছে, যাদের যোগ্যতা আছে, যাদের সৃজনশীলতা আছে, যাদের উদ্ভাবনী শক্তি আছে, তারা অবশ্যই তারা তাদের জায়গা করে নেয়। 2 নম্বর পয়েন্ট, গতিশীল নেতৃত্ব এবং নেতৃত্ব দানের ক্ষমতা। যেটা আমি বললাম যে নেতৃত্ব দানের ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ বর্তমান সমাজে অবস্থা হয়েছে যে সবাই বলে কর্মীর অভাব, আমি সবসময় বলি আমাদের নেতার অভাব। যারা বলে কর্মীর অভাব তারা আসলে ম্যানেজমেন্টই বোঝে না, নেতৃত্ব বোঝে না। কারণ সবাই নেতা হতে চায়, কিন্তু নেতা হওয়া তো অত সহজ কাজ নয়। আমি যদি উদাহরণ দেই, নেতৃত্ব ছিল আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, যার এক ডাকে দেশের 7 কোটি মানুষ যুদ্ধ করেছিল। এরকম আরো একজন নেতা আমরা কিন্তু পাইনি, ভবিষ্যতে পাবো কিনা সন্দেহ আছে। আপনি হিসাব করে দেখেন, স্টুডেন্টরা তোমরাও হিসাব করে দেখো যে এক ডাকে দেশের 7 কোটি মানুষ কোনো ধরনের বাজ বিচার, কোনো ধরনের বাধা বিপত্তি, কোনো চিন্তা ভাবনা না করে দেশের 7 কোটি মানুষ যুদ্ধ করেছে। এটা হচ্ছে একজন আদর্শ নেতার গুণ, আদর্শ নেতার যোগ্যতা, আদর্শ নেতার ক্যাপাবিলিটি, আদর্শ নেতার সৃজনশীলতা, তার উদ্ভাবনী শক্তি। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অধ্যবসায় ও ঐকান্তিক আগ্রহ। পরিশ্রম থাকতে হবে। পরিশ্রম না করে জীবনে কেউ কখনোই উন্নতি লাভ করতে পারে না, কখনোই সম্ভব না। কেউ পারেনি কখনো পরিশ্রম ছাড়া উন্নতি লাভ করতে। এ বলছে নৈতিক গুণাবলী। তাহলে নৈতিকতা কি? আপনার বিবেক যেটা পছন্দ করে না, অর্থাৎ আপনার বিবেক যেটি বাধা দেয় যে কাজটা খারাপ, সেটা অনৈতিক। একজন চোর যে চুরি করে, সে তার বিবেককে প্রশ্ন করে দেখুক, বলবে যে চুরি করা খারাপ কাজ। একজন ঘুষখোর অফিসার, সে ঘুষ খায়, তাকে জিজ্ঞাসা করা হোক ভাই আপনি ঘুষ খান কেন? বলে সংসার চলে না। তো এটি কি ভালো না খারাপ? এটি খারাপ, তাও খায়। অর্থাৎ যত খারাপ কাজই হোক না কেন,
তার বিবেক কখনোই সমর্থন করবে না। এই সমর্থন যদি না করে তার বিবেক, অর্থাৎ তার ভিতরে কিন্তু নৈতিক গুণাবলী আছে। তারপরে পেশাগত অভিজ্ঞতা, অর্থাৎ আমি কোনো এক সময় হয়তো মনে করতাম যে সিনিয়রদের কাছে কি শুনবো, কিন্তু এখন দেখি না, যাদের বয়স বেশি, যাদের ভালো পেশায় যারা কাজ করে, তাদের অভিজ্ঞতা অনেক বেশি। একজন পাইলট, আমরা যখন আমি নিজেও যখন 2017 সালে হজে গিয়েছি, তখন আমার জীবনে প্রথম প্লেনে চড়া। তো দেখলাম যে কিভাবে এত বড় একটা প্লেন প্রায় 500 যাত্রী নিয়ে উড়ে চলে যাচ্ছে। এটা আমাদের কল্পনার বাইরে একসময় হয়তো ছিল, কিন্তু এখন এটা ধরা দিচ্ছে। এটা দেখেও আমরা বুঝি যে আসলে রাইট সেই ভ্রাতৃদ্বয় যারা প্লেন আবিষ্কার করেছিল, না করলে কি হতো, তাহলে আমরা কত পিছায় যেতাম। একদিন থেকে মাত্র 6 ঘন্টায় আমরা সৌদি আরবে হজ করে চলে আসতে পারতেছি, মাত্র 6 ঘন্টার পর। তো পেশাগত অভিজ্ঞতা হলো কি, যে যে পেশার লোক, তাকে সেই কাজটি ভালো করে বুঝতে হবে। আমি যদি টিচার হই, তাহলে আমার এই কাজটি আমাকে ভালো করে বুঝতে হবে। একজন ডাক্তারকে তার পেশাটি ভালো করে বুঝতে হবে। একজন ইঞ্জিনিয়ারকে তার কাজটি ভালো করে বুঝতে হবে। আমাকে আরেকটা বোঝার দরকার নেই, আমি আমার সাবজেক্টটা ভালো বুঝি, সেটা হতে হবে সময়ানুবর্তিতা। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি আমার লাইফেও এটা খুব ডিসিপ্লিনড ওয়েতে চলার চেষ্টা করি। এই সময়, বিশেষ করে এই যে টাইমলিনেস, সময়ানুবর্তিতা, অর্থাৎ আপনি 9টার ক্লাস 9টায় অ্যাটেন্ড করেন, স্টুডেন্টও 9টা অ্যাটেন্ড করবে, টিচারও 9টা অ্যাটেন্ড করবে। কিন্তু 9টার ক্লাস, আমি বহু টিচারকে দেখেছি আমার জীবনে, টিচারদের সমালোচনা করতে হয় যে 9টার ক্লাস, আমি 9টা 10-এ কলেজে ঢুকলাম, দৌড় মেরে চলে যাচ্ছি ক্লাসে। কি পড়াবো, কি সিলেবাস আছে, কি না আছে, কোনো কিছু খবর নাই, দৌড় মেরে চলে যাচ্ছি। 9টায় ক্লাস শুরু হয়ে গেছে, টিচার গুলো 9টা 10 মিনিটে, স্টুডেন্ট 9টা 30 পর্যন্ত আসে, 9টা 30-45-এ ক্লাস শেষ। তাহলে এসেই বা লাভ কি, আর টিচারকেও বা লাভ কতটুকু হচ্ছে? তার মানে কি, সবাই এরকম টাইমলিনেসের, সময়ের প্রতি কোনো আগ্রহ কারণ নেই, কোনো সিরিয়াসনেস নেই, কোনো সিনসিয়ারিটি কারণ নাই। এখন যদি বলা হয় যে টাইম ম্যানেজমেন্ট, অনস আপন এ টাইম, যখন আমি ট্রেনিং করেছি, এটা বলা ঠিক না, তারপরে বলছি, টাইম ম্যানেজমেন্ট টপিক পড়াতে আসছেন আমাদের একজন টিচার, যে 45 মিনিট পরে, ওনার 2 ঘন্টার সেশনে 45 মিনিট পরে আসছেন ক্লাস নিতে, টপিক টাইম ম্যানেজমেন্ট। এটা যদি অবস্থা হয়, তাহলে তো উন্নতি হওয়া কষ্টকর। তো যাই হোক, প্রযুক্তির সম্পদে নেক্সট হচ্ছে প্রযুক্তি ও সম্পদ সংগ্রহ এবং ব্যবহারের ক্ষমতা। প্রযুক্তি ব্যবহার, এখন দেখা যাবে যে আমরা এক সময় ছোটবেলায় আমি দেখেছি নিজেই, চক ডাস্টার দিয়ে আমরা ক্লাসে করতাম, কাঠের স্লেট, তারপরে আসলো পাথরের স্লেট, যেখানে আমরা চক দিয়ে লিখতাম। এখন কি কোনো স্কুলে ব্ল্যাকবোর্ড আছে? আমার তো মনে হয় খুব কম, হয়তো হাতে গুনে 2-1টা পাওয়া যেতে পারে। কোনো ব্ল্যাকবোর্ড নেই, হোয়াইট বোর্ড আসলো, মার্কার দিয়ে আমরা হোয়াইট বোর্ডে লিখি। প্রজেক্টর আসলো, এখন সব অনেক স্কুল কলেজ আছে যেখানে পাওয়ার পয়েন্টে ক্লাস নেওয়া হয়। দেখা যাবে যে আমি চক ডাস্টার দিয়ে যে ক্লাস নেই, তাহলে যে সময়ে যতটুকু পড়াতে পারবো, আমার প্রযুক্তির ডেভেলপমেন্টের কারণে আমি সেই সময়ে অনেক বেশি পড়াতে পারছি। যার কারণে প্রযুক্তি আমাকে ব্যবহার করতে হবে। প্রযুক্তির কারণে আমি এখন এই যে বৈশ্বিক মহামারীর সময় অনলাইন ভিডিও ক্লাস নিতে পাচ্ছি, যার কারণে তোমরা গ্রামে বসে এই ক্লাস দেখতে পাচ্ছ। যদি আমরা প্রযুক্তি ব্যবহার না করতাম, তাহলে এটি সম্ভব হতো না। সুতরাং প্রযুক্তি ও সম্পদ সংগ্রহ এবং তার ব্যবহারের ক্ষমতা থাকতে হবে। শুধু ব্যবহার করলে হবে না, আমি একটা ইলেকট্রনিক ডিভাইস কিনলাম, সেটার প্রপার ইউজ আমি করতে পারি না। সুতরাং এই প্রযুক্তির ভালো দিক খারাপ দিক আছে। যেরকম এখান থেকে মাত্র 4 মাস আগে সরকার সহ দেশের যারা এই মোবাইল জগতের বড় বড় পণ্ডিত ছিলেন, টিচার ছিলেন, অভিভাবক ছিলেন, তারা বলতেন প্রযুক্তি ব্যবহার করো না, প্রযুক্তি ধ্বংস করে দিবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রযুক্তি ছাড়া আমাদের চলতেছে না। অর্থাৎ সেই টাচ ফোন ছাড়া এখন আর লেখাপড়া বলতে গেলে অসম্ভব হয়ে যাচ্ছে। এখন তোমরা এই যে অনলাইনে ক্লাসটা দেখবা, তোমাদেরও সেই বাটন ফোনে আর পড়া সম্ভব না। তার মানে কি, চোখ খারাপ হয়ে যাক বা না যাক, আমাকে প্রযুক্তি ব্যবহার করতে হবে। এভাবে যদি আরো চলতে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই অনলাইন ক্লাস দিয়েই আমাদের পড়ালেখা চালিয়ে যেতে হবে। যার কারণে বলা হচ্ছে প্রযুক্তি ও সম্পদ সংগ্রহ এবং ব্যবহারের ক্ষমতা থাকতে হবে। আমি 10টা কম্পিউটার আমার টেবিলের উপরে, অফিসের বড় বস 10টা কম্পিউটার তার টেবিলের উপরে, ডেস্কটপ ল্যাপটপ সব রেখে দিচ্ছে, কিন্তু আসলে কোনোটাই চালাইতে পারে না। ফর শো, এটা হলে চলবে না। আমাকে প্রযুক্তি ব্যবহার করতে হবে, সংগ্রহ করতে হবে এবং তা ব্যবহার করতে হবে। দূরদর্শিতা এবং আশাবাদ, অর্থাৎ নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে কখনো চলা যাবে না।
হোপ এগেনস্ট হোপ, আশার বিরুদ্ধে আশা করতে হবে, দূরদর্শিতা থাকতে হবে। 20 বছর পরে কি হতে পারে সেটা আমাকে আগে থেকে চিন্তা করতে হবে, তাহলে আমি ভালো উদ্যোক্তা হতে পারবো না। তথ্য সংগ্রহের ক্ষমতা থাকতে হবে। আমি যাব এক জায়গায়, সেখানে আমাকে বললো যে না, এই তথ্য দেওয়া যাবে না, তাহলে কি করলে আমার তথ্যটা সংগ্রহ করে আনতে পারবো, এই যোগ্যতা থাকতে হবে। বা কাকে পাঠালে আমি সেই জায়গা থেকে তথ্য আনতে পারবো। বর্তমান বিশ্বে ইনফরমেশনের যুগে বলা হচ্ছে, তথ্য যার কাছে যত বেশি আছে সে তত রিস্কম্যান। ইনফরমেশনের যুগে যার কাছে যত বেশি তথ্য সে তত রিস্কম্যান। সুতরাং তথ্য থাকতে হবে। আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্ট থাকতে হবে যে আমার দ্বারা হবে, আমার দ্বারা হবে না এরকম কিছু না। আমি নিজেকে যদি আবিষ্কার করতে পারি, আমার দ্বারা অনেক কিছু হবে, যেটা হয়তো হওয়ার পরে আমি চিন্তা করতে পারবো না এটা কি আমার দ্বারাই হয়েছে। এটা অবশ্যই এই আত্মবিশ্বাস আমাদের থাকতে হবে, বিক্রয়িকতা থাকতে হবে, ধৈর্য এবং সহিষ্ণুতা থাকতে হবে। আমাদের ইসলাম ধর্মেও আমাদের সূরা আসরে বলা আছে, কত সবিল হক কত সবিস সাবর, ধৈর্য ধারণ করতে হবে, কষ্ট সহিষ্ণুতা থাকতে হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কি অমানবিক কষ্ট করেছেন, কত ধৈর্য ধারণ করেছেন। আমাদের আইয়ুব নবী 18 বছর কুষ্ঠরোগে ভোগ করেছেন, তারপরেও কেউ কিন্তু ধৈর্য হারা হননি। সুতরাং একজন উদ্যোক্তার সেই গুণাবলী থাকতে হবে, অর্থাৎ যে মাটিতে সে বারবার পড়ে যাবে সেই মাটিতেই সে উঠে দাঁড়াবে, সেই মাটিতেই সে হাঁটা শিখবে, সেই মাটিতেই সে দৌড়ানো শিখবে। সুতরাং সে হাঁটতে যে দৌড়াতে যে মাটিতে যদি পড়ে যায়, তাহলে মাটির দোষ দিয়ে লাভ নেই। ওই মাটিতেই তাকে আবার উঠে দাঁড়াতে হবে, ওই মাটিতেই হাঁটতে হবে, ওই মাটিতেই তাকে দৌড়াতে হবে। এ ধরনের কষ্ট, ধৈর্য, সহিষ্ণুতা তার থাকতে হবে। তিনিই তাহলে একজন আদর্শ উদ্যোক্তা হবেন। পরামর্শ এবং সমালোচনা গ্রহণের মানসিকতা। সমালোচনা সবসময় খারাপ জিনিস নয়, পজিটিভ সমালোচনা করতে হবে, অর্থাৎ পরামর্শ। অর্থাৎ তোমার অফিসের একজন বস বা আপনার অফিসের একজন বস যদি একজন সাবঅর্ডিনেট বা সে হতে পারে একজন পিয়ন, তোমাকে একটা পরামর্শ দেয়, আর পিয়ন কি বলছে, এটা নয়, পিয়ন ভালো কথা বলতে পারে। সুতরাং পিয়নের সেই পরামর্শ গ্রহণ করার মতন মন মানসিকতা তোমার থাকতে হবে। দেন বলা হচ্ছে স্বাধীন চেতনা, স্বাধীনভাবে চলার মন মানসিকতা। অর্থাৎ এইখানে আমি একটু আমাদের বর্তমান সময়ের অভিভাবকদের বলতে চাই, যে দেখা যাবে যে ছেলে হয়তো ডাক্তার হতে চাই, আমি ঠেলে দিলাম ইঞ্জিনিয়ার হও। আবার সে হয়তো ইঞ্জিনিয়ার হতে চাই, আমি বললাম ডাক্তার হও। হ্যাঁ, সে যেটা হতে চায় তাকে সেইটা হওয়ার জন্য আপনি সহযোগিতা করেন। সে যদি বলে ডাক্তার হতে চায়, হ্যাঁ ডাক্তার হওয়ার জন্য তাকে সহযোগিতা করেন। সে যদি ইঞ্জিনিয়ার হতে চায়, তাহলে তাকে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সহযোগিতা করেন। সে যদি আপনি মনে করেন সাইকিয়াট্রিস্ট হতে চায়, সহযোগিতা করেন। সে যদি বিজনেসম্যান হতে চায় বা শিল্পোদ্যোক্তা হতে চায়, তাহলে তাকে আপনার যা আছে তাই দিয়ে সহযোগিতা করেন। কিন্তু আমরা এই গার্জেনরা, অভিভাবকরা ছেলে মেয়েদের উপরে পিটাপিটি করে, দেখা যাবে যে তোরে ডাক্তার হওয়া লাগবে, তোর এই হওয়া লাগবে, তোর ওই হওয়া লাগবে, আসলে সে হতে চায় না। যার কারণেই আমাদের কিন্তু এই ছাত্রছাত্রীদের ভিতরে ব্যাপক আকারে হতাশা কাজ করে। এই হতাশার কারণেই কিন্তু আমাদের সমাজে অনেক ধরনের অকারেন্স ঘটে এবং আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তাদের সফলতার মুখ দেখাতে পারি না। সুতরাং একজন উদ্যোক্তা, তাকে স্বাধীনভাবে চিন্তা করার মন মানসিকতা থাকতে হবে, সেই পরিবেশ তাকে সৃষ্টি করে দিতে হবে, তাকে সহযোগিতা করতে হবে, তা না হলে আমাদের হবে না। লাস্ট হচ্ছে নমনীয় নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। অর্থাৎ কোনো কিছু রিজিড নয়, পরিবর্তন হবে, সেই পরিবর্তনের সাথে কোয়াফ করার মতন মন মানসিকতা থাকতে হবে। এখন যদি সারা বাংলাদেশ ফ্লাড এফেক্টেড হয়, তাহলে আমাকে নৌকায় চলতে হবে, নৌকায় বাস করতে হবে। তাহলে এই ধরনের নমনীয়তা থাকতে হবে আমাদের ভিতরে। অমুক একটা কথা বললো, সেটা আমাকে গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে। সুতরাং এই ধরনের মন মানসিকতা, এই ধরনের যোগ্যতা আমার ভিতরে যদি থাকে, তাহলে আমি একজন সফল উদ্যোক্তা হিসাবে সফলতা লাভ করতে পারবো। এবং এগুলোই হচ্ছে আমাদের একজন আদর্শ উদ্যোক্তার গুণাবলী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে এসেছি। আমাদের প্রথম চ্যাপ্টারের উপরে আমরা দুটো ক্লাস নেব। সেই ক্লাসের প্রথম ক্লাসটা আমরা নিলাম। নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। আজকের আমরা এই পর্যন্ত রাখি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করো এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা এবং প্রতি আহ, কিছুক্ষণ সময় পর পর 20-22 সেকেন্ড
সাবান পানি দিয়ে হাত ধুয়ে হাত পরিষ্কার রাখবা। এবং এখানে আমি একটু নতুন বিষয় বলতে চাই, আর যে তোমরা যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলো, তাহলে ৫ বার তো অন্তত উজু করতে হবে, এবং এক উজু করতে গেলে ২০-২২ সেকেন্ড হাত ধোয়াই লাগে। সুতরাং আমরা এই সময়ের ভিতরে, এই করোনা মহামারীর সময়ে অন্তত নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলি। অন্যান্য ধর্মের লোক যারা আছে তারাও আমাদের উপাসনালয়গুলো, যে গির্জায়, যে প্যাগোডায়, যে আমরা আমাদের মন্দিরে, যে আমরা আমাদের প্রার্থনা করি এবং নিজেকে মুক্ত রাখি এবং দেশ ও জাতিকে এই করোনা ভাইরাস থেকে মুক্ত করি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের দোয়া থাকবে যেন অতি শীঘ্রই এই করোনা ভাইরাস থেকে বাংলাদেশ সহ গোটা বিশ্ব মুক্ত হয়ে আমরা আবারও স্বাভাবিক ক্লাসে ফিরে যেতে পারি। এই ঐকান্তিক আহ, উম, আহ, আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।